এঁচোড়ের সিজন তো চলেই যাচ্ছে, তাই ভাবলাম আরও একবার বাড়িতে এঁচোড় রান্না করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। এঁচোড় খেতে ভালো লাগলেও কারোর আমার মনে হয় কাটতে ভালো লাগে না। তো এঁচোড় কাটারও একটা পদ্ধতি আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা একটু পরেই। আর এইভাবে আমি যেভাবে এঁচোড়টা কেটেছি সেভাবে এঁচোড়টা যদি তোমরা কাটো তাহলে তোমাদের হাতে কিন্তু মানে আঠাটা লেগে যাবে না। তো চলো যাই হোক, প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিলাম। আমি এখানে একটু ওই মাংসর আলুর মতোই মানে ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি, কারণ আমি এটা মাংস স্টাইলেই করতে চাইছি আর কি। তো যাই হোক, আমি তেল গরম হয়ে গেলে আলুগুলো সব দিয়ে এবার আলুগুলোকে একটু ভেজে নেব। তো আমার মনে হয়েছিল তেলটা একটু কম হয়েছে, তাই আমি পরে আরও একবার তেল দিয়ে দিলাম। তো তারপরে আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ ছড়িয়ে দিলাম। আর লবণ দিয়ে আলুগুলোকে আরও একবার নাড়াচাড়া করে নেব, এতে লবণগুলো আলুর গায়ে ভালোভাবে লেগে যাবে আর আলুটা খেতেও ভালো টেস্ট হবে। তো যাই হোক, আলুগুলো এইদিকে আমি ভাজতে থাকবো আর অন্যদিকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি এঁচোড়টা ঠিক কিভাবে কেটেছি। আর তোমরা জানো যে এঁচোড়ের এই যে মোটা অংশ, এটা কিন্তু মানে ভালোই মোটা, আর ওটা যখন আমরা কাটতে যাই এমনি আগে যখন আমরা কাটবো মানে ওটার গায়ে ভীষণ আঠা লেগে থাকে, যে আঠাটা আমাদের হাতে মানে লেগে যায়, সহজে উঠতে যায় না। তো আমি সেই জন্য কী করেছি, প্রথমে আমি গোটা এঁচোড়টাকেই কেটে নিয়েছি খোলা না ছাড়িয়ে। আর খোলাটা না ছাড়িয়েই আমি নুন একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো, সেদ্ধ করার পরে আমার কিন্তু কাটতে খুবই সহজ হয়ে যাচ্ছে এঁচোড়টা। আর কি হচ্ছে, আমার হাতে কিন্তু আঠা লেগে যাচ্ছে না, আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এর মধ্যে যে আঠাটা ছিল সেটা তো আমাদের সেদ্ধ করার ফলে জলের সাথে বেরিয়ে গিয়েছে। তো সহজেই দেখো আমি সবগুলো কিভাবে কেটে নিচ্ছি। এইভাবেই তোমরা যদি বাড়িতে এঁচোড়টা কাটো তাহলে কিন্তু তোমাদের হাতে আর আঠা লেগে যাবে না, আর এঁচোড় কাটতে আমাদের যে অনীহা সেটাও আর দেখা দেবে না। তো গোটা এঁচোড়টাকেই তোমরা এইভাবে পিস পিস করে একটু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে আমি যেভাবে কাটলাম এইভাবে সেদ্ধ করার পরে কিন্তু তোমরা এঁচোড়টা কেটে নিও। তো যাই হোক, আমার ওদিকে এঁচোড় কাটা হয়ে গেছে, এদিকে নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে আরও একবার ফ্রাই করে নেব একটু লাল লাল করে। তো দেখো, আমার আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এবার আলুটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। তো দেখো, আলুগুলো তোলা হয়ে গিয়েছে, এরপরে ওই তেলের মধ্যে আমি এঁচোড়গুলোকে একটু ভেজে নেব। তো একটু এঁচোড়টা ভেজে নিলে এঁচোড়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সেই জন্য আলু ভাজার পরে যে তেলটা থাকবে তাতেই আমি এঁচোড়গুলো একটু ফ্রাই করে নেব। ভালো করে এদিক ওদিক একটু নাড়াচাড়া করে তুলে নিলেই হবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ আমি তো এঁচোড়টা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই জাস্ট হালকা একটু তেলে নাড়াচাড়া করে এঁচোড়টাকে আমি একটু ভেজে নেব। আর আগেও বললাম যে এঁচোড় ভাজার ফলে কি হয়, এঁচোড়ের স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, এঁচোড়টা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এঁচোড়টাকেও এবার নামিয়ে নেব। এঁচোড়গুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, আর আমার আগের রান্নার ভিডিওতে আমি বলেছি যে সর্ষের তেল ইউজ করলে রান্নাটা আরও বেশি কালারফুল হয়। তো যাই হোক, আমি এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়নের জন্য, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটু তেলটাকে ভালো করে নাড়িয়ে নেব। তো তেলটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এই যে গোটা গরম মশলা লঙ্কাটা দিয়েছিলাম ওটা একটু জাস্ট লাল লাল হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো কাঁচা লঙ্কা আমি বেশি দিইনি, কারণ যেহেতু এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর কি। তো আমার ভালো লাগে, আমার মনে হয় এঁচোড় একটু ঝাল ঝাল হলেও ভালো হয়। তো যাই হোক, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছি, কারণ আমি শুকনো লঙ্কা মানে গুঁড়ো যে লঙ্কা আছে আর কি, লাল লঙ্কার গুঁড়ো, সেটা আমি ইউজ করব, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা অল্প পরিমাণে দিয়েছি। তো যাই হোক, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দেব, কারণ চিনিটা দেওয়ার ফলে এটা আরও বেশি কালার হবে আর একটু
ঝাল মিষ্টি স্বাদটা ঠিক থাকবে আর কি। তো যাই হোক, চিনি দেওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কা এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো কালারটা কি দারুণ চলে এসছে, একদম লাল লাল হয়ে গিয়েছে। তো এইরকম লাল লাল হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে রসুন দিয়ে দেবো। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আবারও আমি ভালো করে সমস্ত মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু বেশি করে ভাজতে হবে, কারণ বেশি না ভাজলে এই যে আদা রসুনের যে একটা গন্ধ সেটা থেকে যাবে। তো তার জন্য যতক্ষণ না আদা রসুন থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভাজতে হবে আদা রসুন। তো এরপরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, তার মধ্যে একটু লবণ ছড়িয়ে দিলাম। আমার আগের রান্নাতেও একই কথাই বলেছি, আবারও বলছি তোমাদেরকে, টমেটোতে নুন লবণ দেওয়ার ফলে টমেটোর মধ্যে যে জলটা থাকে হালকা পরিমাণে বার হবে, তার ফলে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর টমেটোটা সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি হালকা একটু জল ইউজ করেছি, কারণ যাতে না লেগে যায় আর কি, কারণ মশলাটা কড়ার গায়ে লেগে গেলে একটু চোঙা চোঙা গন্ধ হতে পারে তার কারণে। তো যাই হোক, তারপরে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর আমি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এরপরে আমি ভালো করে মশলাগুলোকে একটু মিশিয়ে নিলাম। এরপরে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষতে থাকবো। আমি সেম পদ্ধতিতে যেভাবে আদা রসুনটা ভালো করে ভেজেছি সেইভাবে একইভাবেই সমস্ত কিছু মশলাটা ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এই মানে একটু মাখা মাখা হয় আর কি। কারণ মশলা যত কষা হবে রান্নার টেস্ট কিন্তু ততই বেশি হবে, আর মশলাটা যত কষবে দেখবে কালারটাও ঠিক মানে কি মেকআপ হয়ে যাবে আর কি। তো যাই হোক, মশলা কষার পরে আমি আলু এবং আগে থেকে যে ওই এঁচড় ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আমি সমস্ত সবজিটা কষতে থাকবো। আর রান্নার সময় সমস্ত সবজি বলো মাংস বলো এগুলো যত আমরা কষতে থাকবো টেস্ট কিন্তু ততই বাড়বে। আর তোমরা ভাবছো যে মাংসতেও তো কষা হয়, তাহলে এঁচড়ে এত কেন কষা হবে? যদিও কারোর মনে এই প্রশ্ন থাকতে পারে, অবশ্যই কারণ আমি এঁচড়টা মাংসর মতোই রান্না করতে চাইছি, সেই কারণে এঁচড়টাকেও আমি একদম মাংসর মতো করে অনেকক্ষণ সময় নিয়ে কষতে থাকবো, 5-10 মিনিট এরকম কষতে থাকবো। তো যাই হোক, কিছুক্ষণ কষার পরে আমি এখানে এভারেস্টের মিট মশলা ইউজ করেছি, মাংসর মতোই স্বাদ আনার জন্য আর কি। তো যাই হোক, তোমরা চাইলে সানরাইসও ইউজ করতে পারো, যার যেটা পছন্দ আর কি। তো আমি এখানে এভারেস্ট পছন্দ করি, সেই জন্য এভারেস্টের মিট মশলা একটু ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে আমি আবারও এটা ভালো করে কষতে থাকবো। এঁচড়টা কষতে কষতে আমার মনে হলো লবণটা হয়তো একটু কম হতে পারে, তাই আমি লবণটা আবারও দিয়ে কষতে থাকবো। আর আগেই বললাম রান্না যত কষা হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো আমি এটা আরও 1-2 মিনিট ভালো করে একটু কষে নেব লবণ দিয়ে, তাতে লবণটা চারিদিকে হয়ে যাবে। তো যাই হোক, আমার এটা কষা হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে এবার জল দিয়ে দেব। আর এঁচড়টা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, তাই আর সেদ্ধ করার প্রয়োজন নেই, শুধু আলুটা জাস্ট সেদ্ধ হবে। আর আমি এটা মাখা মাখাই করবো, আলুটা তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গিয়েছে হাফ। আর যাই হোক, আমি এখানে সর্ষে বাটা ইউজ করব। তো তরকারিটা ওখানে হতে দিয়ে আমি সর্ষেটা বেটে আনবো। তো চলো, সর্ষে বাটা চলে এসছে। এবারে আমি তরকারিটা ফুটে গেলে এর মধ্যে সর্ষে বাটাটা অ্যাড করে দিয়ে দিলাম। তো সর্ষে বাটাটা একটু তরকারি ফুটলেই দিতে হয়, তাহলে তরকারির টেস্ট হবে। তবে তো তোমরা চাইলে মানে সর্ষে বাটা নাও দিতে পারো, যেহেতু আমি এখানে সর্ষে বাটাটা এই কারণেই ইউজ করেছি, আমি এটা মাখা মাখা খাবো আর রুটি লুচি পরোটা দিয়ে খাবো। আর এঁচড়ের তরকারি মাখা মাখাই ভালো লাগে, তোমরা গরম ভাতেও এটা খেতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আমার এখানে তরকারিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এরপরে গরম মশলা অ্যাড করে দিয়ে দিলাম। আমি এখানে বাটা গরম মশলা দিয়েছি, যেহেতু আমার হাতে সময় ছিল তাই গরম মশলাটা বেটে দিয়েছি। আর বাটা গরম মশলা দিলে গরম মশলার টেস্ট আর গন্ধটা খুব ভালো হয় আর একটু বেশিই হয়। গুঁড়ো গরম মশলার থেকে বাটা গরম মশলার টেস্ট অবশ্যই বেশি আমি মনে করি। তো যাই হোক, আমার এখানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো, এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। তো বাটিতে ঢালার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা ঠিক কতটা কালারফুল হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর সেন্ট কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, তরকারিটাই দেখো মানে কতটা কালারফুল। আর এখানে ভাবছো যে সাদা সাদা একটু ভাবটা হয়েছে, কারণ আমি এখানে যেহেতু সর্ষে বাটা ইউজ করেছি সেই জন্য তরকারিটা হালকা একটু মানে সাদাটে ভাব আছে।
সিজন শেষে আমি তো বাড়িতে রান্না করেই ফেললাম এঁচোড়। তোমরাও চাইলে বাড়িতে এটা এইভাবে রান্না করে খাও, অবশ্যই ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।